তাদের যে মূল বক্তব্য ছিল, যেটা আমরা বারংবার বলেছি যে নিট প্রশ্ন নিয়ে তাদের যে মূল বক্তব্য ছিল যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, অবশেষে আজকে তাদের দাবি পূরণ করলো সরকার। তো এইবার বোঝা যাবে যে তাদের আসল উদ্দেশ্যটা কি আছে, যে এই আন্দোলনের নামে যে তাদের যে বড় যে চক্রান্তটা চলছিল, ঠিক আছে, সেটা যাতে সবার সামনে উঠে আসে তার জন্য কিন্তু সরকার পদক্ষেপটা নিয়েছে। এই ককরোচ পার্টির যে প্রধান, তার একটা বক্তব্য আবারও এর মধ্যে ভাইরাল হয়। সেখানে তিনি বলছে পুলিশরা কেন এই ছাত্রদের গায়ে হাত তুলেছে, এবার পুলিশদের পদক্ষেপ নিতে হবে, পুলিশদের ওপর পদক্ষেপ নিতে হবে। ও আচ্ছা, তারা গণতন্ত্র আন্দোলনের নামে তারা গণতন্ত্র হানি করবে, তারা সরকারি জিনিসপত্র নষ্ট করবে, হ্যাঁ, আর এদিকে কি বলে সাংবাদিকদের আক্রমণ করবে, হ্যাঁ, তাহলে পুলিশ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? পুলিশের তো তার যথাযথ ব্যবস্থা নিতে হবে। তারাও তো আক্রমণ করেছে, তাদেরও তো আগে গ্রেপ্তার করা দরকার। তারাও তো সাংবাদিকদের আক্রমণ করেছে, পুরো ফুটেজে দেখা যাচ্ছে তারা পুলিশকে ফেলে ফেলে মারছে। তাহলে তো যদি পুলিশদের ওপর ইনকোয়ারি হয় তাহলে তাদের ওপর আগে ইনকোয়ারি করা দরকার, তাহলে দুই পক্ষেরই ইনকোয়ারি করা দরকার। এসএফআই ডিওয়াইএফআই যেভাবে তারা ডাক দেয়, তারপরে কিন্তু সংবাদকর্মী, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের উপরে যেভাবে আক্রমণ করা হয়, এই ঘটনায় কি দেখেন? বারংবার কি সাংবাদিকরা আক্রমণ হবে? তো এই রকম ঘটনার তীব্র ধিক্কার জানাই, আমি একজন সাধারণ মানুষ হিসাবে তীব্র ধিক্কার জানাই যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা যে সাংবাদিকদের মনে করি, তাদের ওপর নক্কারজনক, মানে পুরুষ মহিলা নির্বিশেষে। আসলে কি ওখানে তো কোনো আন্দোলন হচ্ছে না, ওখানে তো জেহাদিদের দিয়ে একটা সন্ত্রাসের বাতাবরণ, একটা মানে পরিবেশ খারাপ করার একটা প্ররোচনা চলছিল, যেখানে দেখতে পাচ্ছেন ওখানে ছাত্র, কোথায় ছাত্র? কালকে যে দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী সাহেব বলেছে যে আগের মুখ্যমন্ত্রী বলছিল যে শুক্রবার বিশেষ দিন, শুক্রবারে বিশেষ কিছু মানুষ বিশেষ কিছু কাজ করে। তো এটা কালকে তারই নমুনা। মানে এরা কি করছে না, এরা হলো আন্দোলনের নামে, ছাত্র সংগঠনের আন্দোলনের নামে, মানে ছাত্রদের যুব সমাজকে সামনে রেখে তারা একটা গণতন্ত্র হত্যার চেষ্টা করছে, কিন্তু এটা সফল হবে না। সিপিএমের বিধায়ক আজকে বিধানসভায় বলল, তিনি বলছেন যে হ্যাঁ, এটা ভুল হয়েছে সাংবাদিকদের ওপর আক্রমণ, কিন্তু তাকে বলতে দেয়নি বিধানসভায় বিধায়কেরা, এবং মুখ্যমন্ত্রীও সেরকমভাবে ওনাকে বলতে দেয়নি। বলতে যদি না দিত তাহলে এই যে যেইটুকু মানে যেই প্রশ্নটা আপনি আমাকে করলেন, এই প্রশ্নটা তাহলে কি করে আমরা জানতে পারলাম? এই যে প্রশ্নটা আপনি করলেন নিশ্চয়ই বলতে দিয়েছে বলে। আর এখন বিধানসভায় লাইভ স্ট্রিমিং হচ্ছে, যে বিধানসভায় কি আলোচনা হচ্ছে, কোন বিধায়করা কি প্রস্তাব দিচ্ছে, টোটালটাই সাধারণ মানুষের কাছে একদম পৌঁছে যাচ্ছে। এইসব মিথ্যে অভিযোগ, দেখুন বিরোধীদের কাজ আছে মিথ্যে অভিযোগ দেওয়া, ঠিক আছে, কিভাবে পরস্ত ভোটের আগে অনেক কিছু বলেছিল, তৃণমূল বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বহু বিরোধী দলরা যা যাবতীয় যা বলার ছিল মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। আর এই যে তারা যে এই যে তাদের যে ডিআইএফআই যে ছাত্র সংগঠনের নামে এই যে সন্ত্রাস কালকে কলকাতার বুকে চালিয়েছে, আমি তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের যিনি মানে আমাদের পুলিশ কমিশনার রয়েছে কলকাতার, আমি তাদের সকলকে অনুরোধ করব যে অবিলম্বে যারা এই সাংবাদিকদের ওপর নির্মম যে এই যে আঘাত এনেছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুক, নইলে এইভাবে তো আগামী দিনে এগুলো চলতেই থাকবে। এইটার জন্য তো পশ্চিমবাংলায় পরিবর্তন হয়নি, পরিবর্তনে যে আইনের শাসন হয়েছে, শাসনের আইন আর নেই, এটা কিন্তু তারা ভুলে যাচ্ছে। পশ্চিমবাংলায় শাসনের আইনের শাসন হয়েছে এবং আপনারা দেখতে পারবেন যথাযথ শাস্তি তারা পাবে। এত লোক কি সিপিআইএম ডিআইএফআই সব লোক ছিল কি মনে করছে? দেখেন সোশ্যাল মিডিয়ায় তো সবাই দেখতে পাচ্ছে যে কি হচ্ছে, যে কারা ছিল ওখানে, কোন একটা মানে অন্য সম্প্রদায়ের মানুষ ম্যাক্সিমামটা জায়গাটাকে ভিড় করে ওখানে সাংবাদিকদের ওপর জুতো ছুটছে, সাংবাদিকদের ওপর জলের মতো। আমি একটু আগে একটা ভিডিও দেখছিলাম, একটা সাংবাদিককে লাঠি, চর, ঘুষি এবং জল দিয়ে তার জামা ভিজিয়ে দেওয়া। এটা কি এটাই প্রতিবাদ? এটা আন্দোলন? এটা আন্দোলনে কিরম ছিল? কিন্তু সিপিআইএমের তরফ থেকে বিবৃতি দিচ্ছে, এসএফআইয়ের তরফ থেকে বিবৃতি দিচ্ছে, তারা সুস্থভাবে আন্দোলন করেছে, তাদের মধ্যে অন্য কোনো দুষ্কৃতীদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে পরিকল্পনা। আচ্ছা, পশ্চিমবাংলার মানুষ কিন্তু এখন অত বোকা নয়, এটা বুঝতে হবে। তাদের তো 34 বছর আগেই মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা পশ্চিমবাংলার অবস্থা যদি সব থেকে বেশি খারাপ করে থাকে সেটা করেছে সিপিএম।
15 বছরে তৃণমূল করেছে, তার আগে 34 বছর সিপিএম করে গেছে। তারই ফলস্বরূপ এই যে দেখছেন তো যে কলকাতায় কি হচ্ছে। আসলে কি বলেন তো, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সবাইকে, আমাদের সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে সকলকে আন্দোলন করার কিন্তু সুযোগ দিয়েছে। এটা বলতে পারবে না তাদের আন্দোলন তারা এই সরকার হরণ করেছে। সরকার কিন্তু দিয়েছে যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে আন্দোলন করা। কিন্তু আমরা দেখতে পেলাম আন্দোলনের নামে সরকারি জিনিসপত্র নষ্ট, পুলিশের ওপর আক্রমণ। আচ্ছা, সাংবাদিক তো নিরপেক্ষ, সাংবাদিক তো সব আপনার কি বলে সব দলেরই খবর করে, তারা তাদের উপর আক্রমণটা করলো কেন? তাদেরকে বলছে তো গদি মিডিয়া, হ্যাঁ? তাদেরকে তো বলছে তারা গদি মিডিয়া। সবাই গদি মিডিয়া, তাই তো? গদি মিডিয়া হলে তো ভিডিও কালেক্ট করে ঘর থেকে বসে চালাবে, তাহলে ওখানে কি কেন করবে? যদি গদি মিডিয়া হয়ে থাকে তাহলে তো ভিডিও তো প্রকাশ হচ্ছে, ভিডিও কালেক্ট করে ঘরে বসে নিজেদের মানে চ্যানেলে কি অফিস থেকে তারা চালাবে। তারা কেন কলকাতায় গিয়ে ওখানে গিয়ে সরাসরি লাইভ স্ট্রিমিং করবে? তাদেরকে আহতদেরকে গতকাল রাত্রে মুখ্যমন্ত্রী তিনি যায়, গিয়ে দেখা করে আসে। হ্যাঁ, দেখলাম আমি ওখানে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন। তারপর এখন ভালো তৃণমূলের যে আছেন, যে বিরোধী দলনেতা নাকি হয়েছেন ঋতব্রত, তিনিও গেছেন। ঠিক আছে, তো দেখুন আমি একটা কথা বলি, আন্দোলনটা গণতান্ত্রিকভাবে হলে ঠিক আছে, কিন্তু এরা গণতন্ত্রের নামে যে আক্রমণগুলো করেছে, সেই যারা আহত হয়েছে তারা যদি সঠিক থেকে থাকে তারা কেন গেল না তাহলে সাংবাদিকদের সঙ্গে দেখা করতে? যে সাংবাদিকগুলো আহত হয়েছে তাদের যদি ন্যায্য দাবি থেকে থাকে, তারা যদি গণতন্ত্র মেনেই আন্দোলন করে থাকে, তাহলে তারা কেন গেল না? তাহলে তো এখানে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এটা পরিকল্পিতভাবে এরকম একটা পরিবেশ তৈরি করার মানে পরিকল্পনা ছিল, তারা তাদের সফল হয়েছে। এবং কিন্তু আমি এটা বলতে চাই যে, আবার বলছি যে এটা এখন কিন্তু শাসকের আইন না, আইনের শাসন চলছে। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছে যারা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করে যথাযথ কিন্তু তাদের শাস্তির ব্যবস্থা করবেই সরকার। আপনার নাম? আমার নাম সুভায়ুরা।